আজ 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল এবং পরীক্ষা শেষ হয়েছে আমাদের ভূগোল পরীক্ষার মধ্যে দিয়ে। তোমরা অনেকেই ফোনে জানিয়েছো বা মেসেজ করে জানিয়েছো তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং কোশ্চেনগুলোও খুব কমন কোশ্চেন ছিল। তোমাদের কাছ থেকে শুনে খুব ভালো লাগে যে তোমরা পরীক্ষায় কমন পেয়েছো এবং ভালোভাবে উত্তর করে আসতে পেরেছো। তবে অনেকে ছোট কোশ্চেনগুলি এমসিকিউ আর এসএকিউ কোশ্চেনগুলির উত্তর জানতে চেয়েছিলে। তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা শর্ট কোশ্চেনের উত্তরগুলি ভালোভাবে জেনে নিতে পারবে। তবে দেখো, এসএকিউ কোশ্চেনগুলির উত্তর আমি সাধারণভাবে রেখেছি এখানে, তবে তোমরা উত্তর আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারবে যে তোমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা। আমরা তাহলে প্রথমে এমসিকিউ কোশ্চেনগুলির উত্তর জেনে নিই, তারপরে আমরা এসএকিউ কোশ্চেনগুলির উত্তর জানবো। দেখো, এক দাগের প্রথম কোশ্চেন ছিল আরোহণ প্রক্রিয়া গঠিত একটি ভূমিরূপ। উত্তর হবে আমাদের পলল বেজনী। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ দেখা যায় কোথায়? দেখা যায় বক্রেশ্বরে। দেখো পরের কোশ্চেন, উন্মুক্ত সমুদ্র বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? তাকে ফেজ বলা হয়। নেক্সট, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে? পেরিপ্লেন বলে। একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে কি গড়ে ওঠে? জাফরিরূপী জলনির্গম প্রণালী। দেখো পরের কোশ্চেন, অ্যান্ডিসাল এর উদাহরণ হলো, এটি কি হবে? এটি কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট, প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কত হয়? পিএইচ এর মান হবে 7। নেক্সট কোশ্চেন, পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কে? করেন ভি কোপেন। নেক্সট, একটি ওজন অণুর অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হয়? উত্তর 3টি হবে। শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ দাও। গড়ান। নেক্সট, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। নেক্সট কোশ্চেন, হরপাবান সৃষ্টির মূল কারণ হলো কি কারণে হয়? মেঘভাঙা বৃষ্টি। পরের কোশ্চেন দেখো, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? কটকে। ভারতের কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো কর্ণাটক এবং কেরল। ভারতের প্রথম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপিত হয় কোথায়? টম্বেতে। নেক্সট, ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবীতে বিখ্যাত, কি শিল্পের জন্য? মোটর গাড়ি নির্মাণ শিল্প। এটি আমরা জানি প্রত্যেকেই। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, 2013 সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছিল সেটি কি? সেটি হলো টেলিগ্রাম পরিষেবা। নেক্সট কোশ্চেন, সোনালী চতুর্ভুজ যে 4টি শহরকে যুক্ত করে, এটি তোমরা জানো, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। এটি হবে উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো কি হবে? অপশান এ দেখো, কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ভাগ করবে কত দিয়ে? ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল দিয়ে। তাহলে অপশান এ হবে উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো, এটি কি হবে? এটি কিন্তু প্রতিরক্ষা শহর হবে। নেক্সট, ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও। হলদিয়া শিল্পাঞ্চল। আচ্ছা, এমসিকিউ কোশ্চেন শেষ হলো, এবার আমরা এসএকিউ কোশ্চেনগুলি দেখে নিই। দেখো প্রথম কোশ্চেন রয়েছে পর্যায়ন। পর্যায়ন কাকে বলছে? দেখো, অবরোহণ এবং আরোহণ এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত পর্যায়কে বলছে পর্যায়ন প্রক্রিয়া। তার মানে কি দাঁড়ালো? যে আরোহণ এবং অবরোহণ অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়া যখন একসঙ্গে সংগঠিত হয় তখন তাকে কি বলবে? পর্যায়ন প্রক্রিয়া। এর সঙ্গে আমাদের অথবা কি দেওয়া ছিল? ভাদস স্তর বলতে কি বোঝো? কোনটাকে বলছে ভাদস স্তর? ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত, অর্থাৎ ভূপৃষ্ঠ মানে প্রথম স্তর, একদম উপরের স্তর, এই অংশ থেকে অর্থাৎ ভূপৃষ্ঠের উপর থেকে প্রথম যে স্তরটি ফ্রিয়েটিক স্তর, এই স্তরটিকে বলছে ভাদস স্তর। আচ্ছা, তারপরে রয়েছে 2 দাগ, কি বলছে দেখো, টম্বেলো কাকে বলে? টম্বেলো কাকে বলে? যে সামুদ্রিক বাঁধ দুটি দ্বীপের মধ্যে যোগসূত্র স্থাপন করে বা একটি দ্বীপ এবং একটি সামুদ্রিক উপকূলের মধ্যে যোগসূত্র স্থাপন করে তাকেই বলছে কি? টম্বেলো। দেখো, এর অথবা কোশ্চেন রয়েছে রিয়া উপকূল কাকে বলে? কাকে বলছে রিয়া উপকূল? দেখো, শৈলশিরা যখন সামুদ্রিক উপকূলের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে, এই অবস্থানের মধ্য দিয়ে যে উপকূলের সৃষ্টি করে তাকে বলে রিয়া উপকূল। দেখো পরে কোশ্চেন রয়েছে উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ কিভাবে সৃষ্টি হবে? নদীর পুনর্যৌবন লাভ পেলে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে নদী একবার প্রবাহিত হয়ে যাওয়ার পর যে উপত্যকা তৈরি করে, সেই উপত্যকার মধ্যে দিয়েই আবার যদি নদীর পুনর্যৌবন লাভের ফলে নদী আবার প্রবাহিত হয়, তাহলে কি হবে? পুরনো যে উপত্যকাটি, সেই উপত্যকাটি আরো ক্ষয়প্রাপ্ত হবে। ক্ষয়প্রাপ্ত হয়ে যে ভূমিভাগ তৈরি করবে, সেই ভূমিভাগকে বলছে যে উপত্যকার মধ্যে সৃষ্ট উপত্যকা। এটি কি কারণে সৃষ্টি হবে? এটি নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্টি হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, আনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপ কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদীর নকশা তৈরি করে? এটি উত্তর হবে কিন্তু অঙ্গুরী আকার নদী নকশা তৈরি করে।
বা অঙ্গুরিকার নদী নকশা তৈরি করে। নেক্সট কোশ্চেন দেখো, এন্ডোডাইনোমরফিক মাটি কাকে বলা হয়? দেখো, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা বিষয়টি কেমন? বিষয়টি হলো যখন মাটির সৃষ্টি হয় সেই সময় শিলা যে উপাদান দ্বারা তৈরি হয়, এই উপাদানের দ্বারা, অর্থাৎ শিলা যে উপাদান দ্বারা তৈরি হয় সেই উপাদান দ্বারা যে মাটি তৈরি হয় তাকেই বলছে কি আমাদের এন্ডোডাইনোমরফিক মাটি। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, যেমন লিথোসোল এবং রেগোসোল, এগুলো হলো আমাদের এন্ডোডাইনোমরফিক মাটির উদাহরণ। আচ্ছা, এরপরে অথবা কোশ্চেন কি ছিল দেখো আমাদের, মৃত্তিকার গ্রথন বা বুনন কি? মৃত্তিকার গ্রথন বা বুনন কাকে বলছে? আমরা কি জানি, মাটি বিভিন্ন খনিজের সমন্বয়ে তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন প্রকার খনিজ একসঙ্গে মিশে মাটি তৈরি হয়। এই খনিজ কণার আকৃতি যখন 2 মিলিমিটার তার কম হয় এবং এই খনিজ কণাগুলির আপেক্ষিক অনুপাতকে কি বলছে? মৃত্তিকার গ্রথন বা মৃত্তিকার বুনন। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন দেখো রয়েছে কি আমাদের, প্রতীক ঘূর্ণপাত কাকে বলে? কাকে বলে প্রতীক ঘূর্ণপাত? শীতল, নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলে কি হয়? যেখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই গভীর নিম্নচাপ কেন্দ্র থেকে বায়ু যখন কেন্দ্রের বাইরের দিকে প্রবাহিত হয়, এই কেন্দ্রের বাইরের দিকে যে শীতল ভারী বাতাস প্রবাহিত হয় তাকেই কিন্তু বলে প্রতীক ঘূর্ণপাত। দেখো, এর অথবার কোশ্চেন ছিল আমাদের জেট বায়ু প্রবাহের সংজ্ঞা দাও। দেখো, এই প্রশ্নের উত্তর আমি আশা করি তোমাদের প্রত্যেকেরই জানা। আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। দেখো, 7 দাগের কি কোশ্চেন রয়েছে, মুক্ত ভাসমান উদ্ভিদ ও ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। প্রথমে রয়েছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, অর্থাৎ জলের মধ্যে যেটা মুক্তভাবে ভেসে বেড়ায় সেই জাতীয় উদ্ভিদ। উত্তর কি হবে? কচুরিপানা, পানি ফল, এই জাতীয় উদ্ভিদ কিন্তু ভাসমান এবং মুক্ত। আরেকটি কি বলছে, প্রথিত মূল জলজ উদ্ভিদ, অর্থাৎ যার মূল মাটির সঙ্গে লেগে থাকে, ভাসমান অবস্থায় থাকে কিন্তু মাটির সঙ্গে মূল আটকে থাকে, তাকে বলছে প্রথিত মূল জলজ উদ্ভিদ। উত্তর কি হবে আমাদের? পদ্ম, শালুক, শাপলা। তাহলে মুক্ত ভাসমান উদ্ভিদের মধ্যে হবে কচুরিপানা, পানি ফল, এবং প্রথিত মূল জলজ উদ্ভিদের উদাহরণ হবে পদ্ম, শালুক, শাপলা। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, পরিবেশ বান্ধব পর্যটন বলতে কি বোঝো? পরিবেশ বান্ধব মানে পরিবেশের ক্ষতি না করে যে পর্যটন শিল্প গড়ে ওঠে। আমরা কি বলতে পারি, যে পরিবেশ তথা স্থানীয় মানুষের কথা চিন্তা করে যখন ওই স্থানীয় মানুষ এবং পরিবেশের উন্নতি কল্পে যে পর্যটন শিল্প গড়ে তোলা হয় তাকে বলছে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প। আচ্ছা, নেক্সট কোশ্চেন 9 দাগ, পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধে সাহায্য করে? উত্তর কি হবে? ধস, ভূমিক্ষয়, এই জাতীয় বিপর্যয় সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, চীনের ধানের আধার কোন শহরকে বলা হয়? এটা হবে উত্তর হুনান প্রদেশ। হুনান প্রদেশকে চীনের ধানের আধার বলা হয়। আচ্ছা, এর সঙ্গেই অথবাই কি ছিল, স্থানান্তর কৃষি কাকে বলে? স্থানান্তর কৃষি কাকে বলে? আমরা অনেক সময় দেখেছি পার্বত্য অঞ্চলে বা বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কি করে, একটি জায়গার বনভূমিকে প্রথমে কেটে ফেলে অথবা ওই বনভূমিকে পুড়িয়ে ফেলে এবং একটি পরিষ্কার ভূমিভাগ তৈরি করে। এই ভূমিভাগে 2 থেকে 3 বছর চাষবাস করে এবং পরবর্তী সময় আবার ওই স্থান ত্যাগ করে অন্য স্থানে গিয়ে আবার ওই একই পদ্ধতিতে, অর্থাৎ বনভূমি প্রথমে কেটে ফেলা বা পুড়িয়ে ফেলা, জমি তৈরি করে নেওয়া, এই জমিতে আবার পুনরায় আবার চাষ করা হয়। এইভাবে যে চাষবাস করা হয় তাকে আমরা বলছি সাধারণত স্থানান্তর কৃষি। দেখো, পরের কোশ্চেন রয়েছে 11 দাগ, কাগজ শিল্পে ব্যবহৃত 2টি রাসায়নিক কাঁচামালের নাম লেখো। দেখো, এক্ষেত্রে আমাদের উত্তর হবে অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডা অ্যাশ, কস্টিক সোডা, এই জাতীয় উত্তর হবে আমাদের যে রাসায়নিক উপাদান এগুলি কাগজ শিল্পে আমরা ব্যবহার করে থাকি। দেখো, এর সঙ্গে আমাদের অথবা কোশ্চেন রয়েছে, ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো এবং এটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমরা এর উত্তর লিখতে পারি বিশাখাপত্তনম, এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে 12 দাগ, দেখো কি বলছে, আউটসোর্সিং বলতে কি বোঝো? আচ্ছা, আউটসোর্সিং বলতে আমরা কি বুঝি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের কাজ যখন নিজেরা না করে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো কোম্পানির কাছ থেকে সেই কাজটি করিয়ে নেয়, এই যে কাজের পদ্ধতি একেই বলছে কিন্তু আউটসোর্সিং। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা জনবিরল রাজ্যের নাম লেখো। তাহলে সর্বাধিক জনবহুল রাজ্য কি হবে? বিহার। এই রাজ্যে কিন্তু 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। আর সবচেয়ে জনবিরল রাজ্য কি হবে? সিকিম। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 14 দাগ, স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বলছে, যে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ, এই বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে গিয়ে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কোনো অসুবিধে না হয়, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বর্তমান প্রজন্মের চাহিদাকে পূরণ করা হয়। তাতে কি হবে? বর্তমান প্রজন্মেরও চাহিদা পূরণ হবে এবং ভবিষ্যতেও কিন্তু সম্পদের সঞ্চয় থাকবে বা সম্পদ গচ্ছিত অবস্থায় থাকে।
এই যে উন্নয়ন তাকেই কিন্তু বলছে স্থিতিশীল উন্নয়ন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এর সঙ্গে অথবা দেওয়া রয়েছে, দেখো আমাদের মানব উন্নয়ন বলতে কি বোঝো? দেখো এই মানব উন্নয়ন বিষয়টি কিন্তু তিনটি বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলি কি? যেমন অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন। এই তিনটি বিষয় যখন একত্রে মানুষের উন্নয়ন ঘটায় তখন তাকে বলছে কিন্তু মানব উন্নয়ন। তাহলে আমরা এই কোশ্চেনের মাধ্যমে 2024 ভূগোল পরীক্ষার যে কোশ্চেন ছিল তার কিন্তু এমসিকিউ এসএকিউ কোশ্চেনগুলি আমরা আলোচনা করে নিলাম। দেখো আরেকটি কথা আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা অনেকেই ভাবতে পারো যে ক্লাস 12-এর ভূগোল আমার কমপ্লিট হলো, আমি হয়তো কলেজে ভূগোল বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক নই, অন্য কোনো বিষয় নিয়ে আমি পড়তে চাই। তাদেরও আমি বলবো যারা ভূগোল বিষয়ে কিছুটা হলেও আগ্রহী তারা এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো, কারণ শুধু পাঠ্যপুস্তক নয়, ভূগোল সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন ভিডিও নিয়ে আসি এবং সেটি যথেষ্ট আকর্ষণীয়। তোমরা ওই ভিডিওটি দেখেও কিন্তু ওই বিষয় সম্পর্কে তোমরা যথেষ্ট ধারণা নিতে পারবে। আমি তোমাদের বলবো এই চ্যানেলের সঙ্গে থাকো এবং ভিডিওগুলি লাইক করে দিও, প্রয়োজনে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং যারা প্রথমবার আজকে এই চ্যানেলটি দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এক্ষেত্রে কিন্তু ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই তোমরা অন করে রাখবে। তাতে কি হবে, নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।